দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। বলে রাখি, যেই যা বলুক, আমি মনে করি এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত চরিত্র হলো নারী। কারণ সবাই নারীর উন্নয়ন চাচ্ছে, আবার পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে তারা নারী বিদ্বেষী অথবা তারা নারীর উন্নয়ন চায় না। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে নারী। আবার উল্টো দিকটা দেখুন, যে এই এত কথা বলা হচ্ছে, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, কিন্তু সব মিলিয়ে নির্বাচনে এবার প্রার্থী 4%ও হয়নি নারী। ওদিকে জামায়াত ইসলামী একজনকেও তাদের মনোনয়ন দেয়নি, দেবে বলছে, ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তাই আমার শিরোনাম, নারী তুমি কে, নারী তুমি কার। এ বিষয়ে আমরা আলোচনা করব। যারা আলোচনা করতে এসছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব, আপনাকে স্বাগতম। রয়েছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও গবেষক, এবং তিনি নানামুখী আলোচনার জন্য তুমুল পরিচিত এখন এই সংবাদ মাধ্যমে। তো আমরা এই আলোচনায় যাব। তো আজকেই একটি ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনে। সেখানে 11টি নারী সংগঠনের নারী নেত্রীরা গিয়েছিলেন। তারা হচ্ছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের যে প্রার্থিতা সেটি বাতিলের আবেদন জানিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন নারী বিদ্বেষী এবং নারী অবমাননার অভিযোগ। আমরা সেই অভিযোগটা একটু দেখি, তারপরে আলোচনায় যাব। এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার যে এক্স আইডি, সেখানে সে বলেছে যে নারীরা বিভিন্ন কাজে যায়, ঘরের বাইরে যায়, বিভিন্ন পেশার কাজ করে, সেটা পতিতাবৃত্তির সমান। তার মানে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। নারীর প্রতি এই বিদ্বেষমূলক এবং অবমাননাকর বক্তব্যের জন্য জামাতের আমির শফিকুর রহমানের প্রার্থিতা পদ বাতিল করতে হবে। জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু এর পরপরই নির্বাচন কমিশনে গিয়েছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, যিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটিও আমরা দেখি। বাংলাদেশ জামাত ইসলামী নারীদের প্রতি সব সময় সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলি। বিশেষ করে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নারীদের ব্যাপারে সব সময় তিনি উচ্চ ধারণা পোষণ করেন। তার বক্তব্য, তার সমস্ত বিবৃতি, তার সমস্ত আলোচনাতে নারীদের অধিকার রক্ষা, নারীদের জন্য নিরাপত্তা, নারীদের জন্য সব ধরনের ফ্যাসিলিটিস এনশিওর করার জন্য তার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা বলে আসছি। আমাদের যে ম্যানিফেস্টো দিয়েছি সেখানে দেখবেন নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। আমরা সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি। মার্দিয়া মমতাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শিক্ষক এবং গবেষক। এই ডিপিট নানাভাবে আলোচনা হচ্ছে। এখন দুই ধরনের বক্তব্য। ওনারা বলছেন নারীরা, আপনারাও নারী, তারাও নারী, নারীরা বলছেন। আপনি কিভাবে এটাকে দেখবেন? এবং জামায়াতের একটা রিপ্লাই পাওয়া গেছে, যদি শুরু করেন। জি, থ্যাংক ইউ। একুশে টেলিভিশনকে ধন্যবাদ, এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম। আসলে এখানে প্রথমে আমি যেটা বলতে চাই যে এইখানে যে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটা হ্যাক হয়েছিল, ডিভাইস হ্যাক হয়েছিল, এবং সেই ডিভাইস সহ ফরেনসিক করে একটি ফিশিং ইমেইল এবং সেটার পেছনে থাকা লোকটিকে, সরকারি যিনি একটা দায়িত্বে ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমি মনে করি বিষয়টা এই জায়গায় রাখা উচিত। দ্বিতীয়ত, আমরা যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি, একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন নেতা যিনি সারাক্ষণ বলছেন এবং তাকে প্রশ্নও করা হচ্ছে নারীর অবস্থান নিয়ে, তিনি কখনোই এ ধরনের একটি কথা বলতে পারেন না। এটা কমন সেন্স দিয়ে বোঝা যাবার কথা। কিন্তু 3 নম্বর যে কথাটি আমি বলবো, এটা হচ্ছে আমার নারী হিসেবে আমার একটা অনেক বড় কষ্টের জায়গা। আমরা গত 25 দিন ধরে দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় 84টির মতন জায়গায় নারীর গায়ে হাত তোলা হয়েছে, নারীকে সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে, এবং সেগুলোকে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে নারী অ্যাক্টিভিস্ট নামে যারা এতদিনে বের হয়ে এসেছেন, এই স্লিপিং বিউটিরা এতদিন কোথায় ছিলেন? তারা কি দেখেন নাই? নাকি শুধু একজন বিশেষ মানুষ কথা বললেই শুধু তাদের গায়ে লাগে? এখান থেকে কিন্তু আরও পরিষ্কার হয় যে কোন উদ্দেশ্যে এই অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল, এবং এরকম একটা অসত্য কথা সেখান থেকে ছড়ানো হয়েছিল, যেটার সাথে এই ব্যক্তির, আমি ডক্টর শফিকুর রহমানের কথা বলছি, তার আগের পরের কোনো কথা এবং কাজের কোনো মিল নাই। তো এখানে আসলে বোঝা যায় যে এখানে যে ষড়যন্ত্রটি চলছে, এটা হচ্ছে কেবলমাত্র ইসলাম বিরোধী একটি ষড়যন্ত্র। ভালো করে বলতে গেলে তারা জামাতকে এই জায়গাটায়, যে জায়গাটায় জামাত কাজ করছে, সেখানে দেখতে চান না।
এবং গণতন্ত্রের যে একটা স্বতন্ত্র পথ আছে এটাকে রুদ্ধ করতে চান। আমি একটু আপনার সাথে যোগ করি যে যারা নারী নেত্রীরা যারা গিয়েছিলেন তারা কেউই কিন্তু বিএনপি করেন না, আমি আপনাকে এনশিওর করি, আমি তাদেরকে চিনি। সেকেন্ড হচ্ছে এটি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনি বলছেন, তাহলে জামায়াত আর ইসলাম কি সমর্থক হয়ে গেল? দেখেন, জামাত আর ইসলাম সমর্থক কিনা এটা আমি এখানে বলছি না, বলছি হচ্ছে তারা আসলে একজন ইসলামিক নেতাকে বিতর্কিত করতে চাচ্ছেন। তারা বিএনপি করছেন কিনা সেটা আমার কাছে কথা না। তারা যদি বিএনপি না করে থাকেন তাহলে বিএনপির যে জনশক্তি এতদিন ধরে নারীর উপর অত্যাচার করছে, আপনি জানেন ঢাকা 4-কে একজনকে মাথা ফাটিয়ে ফেলা হয়েছে, লালমনিরহাট বলেন, বরিশাল বলেন, সবগুলো জায়গায়, সেগুলোর কোনো প্রতিবাদ তারা কেন করেন নাই? তাহলে এটা আরও বেশি করে উঠে আসা উচিত ছিল না? নারীর অবমাননাই যদি তাদের প্রতিবাদের কারণ হয়ে থাকে। এবং এখানে আপনি যে কথাটি বলেছেন এই কথাটা খুব সিগনিফিক্যান্ট, যে জামাত এবং ইসলামকে আমি সমর্থক মনে করছি কিনা, না, আমি মনে করি না যে জামাতই এই বাংলাদেশে ইসলামের একমাত্র ধারক বাহক, এটা মনে করি না। তাহলে জামাতকে যেগুলো নিয়ে কথা বলার কথা, জামাতের নারী পলিসি নিয়ে কথা বলার কথা, জামাতের ইশতেহারে নারীর যে অবস্থান সেগুলো নিয়ে কথা বলার কথা, গঠনমূলক সমালোচনা আসতেই পারে এবং আসতে হবে। না হলে তো জামাত তার নিজেকে জায়গা মতো রাখতে পারবে না, মানুষের কাছ থেকে ফিডব্যাক আসতে হবে। কিন্তু সেগুলোর বদলে একটা মিথ্যা খবর সেটাকে নিয়ে অনেক বেশি শোরগোল করা হচ্ছে, এটাকে আসলে আমার একটা দায়িত্বশীল আচরণ মনে হয় না। জি, অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে যাচ্ছি, তার আগে একটু বলে রাখি তাদের যে পুরো বক্তব্যটা আমরা দেখাইনি। তারা শুধুমাত্র এক্স হ্যান্ডেলের কথাই বলেননি। জামায়াতের আরেকজন যিনি বরগুনা জেলার নেতা, তিনি যখন বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু পতিতাদের আস্তানা ছিল, তারপরে আবার আল জাজিরায় যে জামায়াতের আমির ইন্টারভিউতে বলেছেন যে জামায়াত ইসলামের শীর্ষ পদে অর্থাৎ আমির পদে কখনোই একজন নারীর পক্ষে যাওয়া সম্ভব না। তো এই বিষয়গুলো আরও অনেক বিষয় তারা এনেছেন। আমি আপনাকে জানতে চাই, এহসানুল মাহবুব জোবায়ের উনিও একটি কথা বলেছেন যে জামায়াতের আমির বা জামায়াত নারীকে সম্মান করে, ইশতেহারে সেই বিষয়গুলো রয়েছে। কিন্তু আমরা এই ঘটনা যাওয়ার আগে আমরা জামায়াতের আমিরের একটু বক্তব্য শুনিনি, তিনি আপনাদের কিভাবে মাথায় করে রাখতে চান একটু দেখানো যাবে? আমরা তোমাদেরকে এমন একটা মায়ের জাতি উপহার দেব ইনশাআল্লাহ, যারা গড়ে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখবেন। সেখানে তারা ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখি। জি জি, উনি মাথার তাজ হিসেবে রাখতে চান। প্রশ্ন উঠেছে যে নারীকে মাথার তাজ হিসেবে রাখতে হবে কেন, মা বোন কেন সবসময় সম্বোধন করতে হবে? নারী কি মানুষ না? মানুষ হিসেবে কি দেখা যাবে না? পুরো বিষয়টা যদি আপনি আপনার মতো করে বলেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশে এই মুহূর্তে নারী এবং ধর্ম এই দুইটা বিষয়কে যেইভাবে মেইন স্ট্রিম ইস্যু হিসেবে তৈরি করা হচ্ছে, আমি বলবো যে এটা তৈরি করা একটা ইস্যু। এইটার মেইন যে এজেন্ডাটা সেটা হচ্ছে একটা পার্টিকুলার দলের বিরুদ্ধে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা। কিন্তু আদতে নারীর যে সম্মান বা মর্যাদা বা নারীর যে অধিকার সেইটা নিশ্চিত করার জন্য সবগুলো রাজনৈতিক দলকেই আমি মনে করি সমানভাবে প্রশ্ন করার প্রয়োজন ছিল এবং তাদেরকে চাপ প্রয়োগ করার দরকার ছিল যে তারা যেই বয়ান দেয় সেই বয়ানের এক্সিকিউশনটা তারা সঠিকভাবে করে কিনা, নারীর নিরাপত্তা এবং মর্যাদা এরই পাশাপাশি নারীর অধিকার নিশ্চিতকরণের জন্য তারা যা বলছে তা আসলে কর্মে কতটুকু দেখাতে পারবে বা পারার ইচ্ছা আছে। আমি একটু যদি মানে নিউট্রাল জায়গা থেকে দেখি, আমি যখন দেখি যে আমি একজন মানুষ হিসেবে সম্মানিত হচ্ছি কিনা, সেই জায়গাটায় কে আমাকে কতটুকু অসম্মানিত করছে বা আমার ব্যক্তি স্বাধীনতাকে কতটুকু খর্ব করতে চেষ্টা করছে, সেইটা আমার জন্য একটা কনসার্ন এবং বাংলাদেশে শিক্ষিত নারীদের জন্য এই জিনিসটা অনেক বড় একটা কনসার্ন। এখন ধরেন আপনি বারবার একটা ন্যারেটিভ যখন চাপিয়ে যাচ্ছেন, এইখানে যেটা মূল সমস্যাটা হচ্ছে মানুষের মধ্যে একটা ধর্মবিদ্বেষ তৈরি করা, ধর্মভীতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি যে শেখ হাসিনা সরকারের অনেক বড় একটা ব্যর্থতা যেটা ছিল, যেটার কারণে তার এই অবদানের কারণে মানুষ ধর্মের দিকে বরং বেশি ঝুঁকেছে, সেটা হচ্ছে ধর্মকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা। আপনি একটু সূক্ষ্মভাবে যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তারা যেমন ধর্মের কথা বলে,
একই সাথে যারা মধ্যপন্থার রাজনৈতিক দল তারাও কিন্তু বলছে যে মদিনা সনদে ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, ইসলামী আইন কানুন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু তাদেরকে কিন্তু তখন কেউ বলে না যে ধর্মের কার্ড খেলছে। কেন বলছে না? কারণ তারা মানে তারা কি ইমিউন যে ধর্মের কার্ড খেলে মানুষের অনুভূতি নিয়ে খেলা? তারাও ইমিউন না। তাদের নারীর বিষয়ে তাদের অবস্থান, যেটা একটু আগে মার্দিয়াপা বললেন যে নারীর সাথে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার জন্য আপনি যদি প্রতিবাদ করেন, আপনাকে সবটা প্রতিবাদ করা উচিত। আপনি পিক করলেন অ্যান্ড চুজ করলেন, আর আপনি কিছুটা পিক করলেন কিছুটা পিক করলেন না, দ্যাট ইজ নট ফেয়ার। এইভাবে নারীর অধিকার নিশ্চিত করা হয় না। আপনি যখন বলবেন, আমি যখন বলি, তখন আমি এইটাও চিন্তা করি যে আমার দলের বাম ঘরানার বোনেরা কি চায়, আবার আমার দলের ডান ঘরানার বোনেরা কি চায়। আমার ঘরের যেই ডান এবং বাম দুই ঘরানার বোনেরাই চায় তাদের যেই পোশাক মেনটেন করবে, যেই ধর্ম মেনটেন করবে বা ধর্ম মেনটেন নাও করবে, সেটা তার স্বাধীনতা। এবং এই ক্ষেত্রে কেউ কাউকে পর্দা না করার জন্য জোর করতে পারে না, আবার পর্দা করার জন্য জোর করতে পারে না। পর্দাটা কিন্তু একদম নিজের, জানেন। আমি যে হিজাব করি, এটা কিন্তু আমাকে কেউ চাপিয়ে দেয় নাই। আমার হাজব্যান্ডও না, আমার পরিবারও না, আমার রাজনৈতিক দলও না, এবং আমার সমাজও না। এইটা আমার সাথে আমার খোদার হিসাব। হ্যাঁ, এইখানে কেউ মাঝখানে আসতে পারে না। এবং আমি যদি আজকে নিকাব পরে কোনো বাসায় নির্বাচনী কাজে যাই, এইটা আমার নাগরিক অধিকার, সেখানে কেউ আমার গায়ে হাত তুলতে পারে না। এইটা নিয়ে কেউ কথা বলছে না। এইটা নিয়ে কোনো ভদ্র সমাজ, এইটা কারো কষ্ট লাগছে না যে একজন পর্দানুসীন নারীর গায়ে হাত উঠছে। আবার আরেকটা জিনিস আমি খুবই অবাক হইলাম, যেই শব্দ চয়নের কথা আপনি বললেন যে জামাতে ইসলামীর বিভিন্ন নেতার কাছ থেকে এসছে, সেই শব্দ চয়ন নিয়ে কিন্তু ডাকসুর নারীদের নিয়ে জামাতে ইসলামের নেতা একজন এই খারাপ একটা শব্দ উচ্চারণ করেছে। আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে জামাতে ইসলাম সেই নেতাকে তাৎক্ষণিকভাবে তার সমস্ত পদবি থেকে বহিষ্কার করেছে। তাহলে তারা পদক্ষেপ নিয়েছে। একই সাথে বিএনপির জনাব মোশাররফ হোসেন ঠাকুর, উনি যে নারীদেরকে, নিকাব করা নারীদেরকে বেশ্যা বলেছে, এবং আমাকে ব্যক্তিগতভাবে উনি একটা শোতে 6 বার নোংরা শব্দ উচ্চারণ করে গালিগালাজ করেছে, উনার দল কিন্তু উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। আবার একই সাথে উনার দলের উনার নাম পরিচয়হীন, এইটাও আরেকটা জিনিস খুবই অবাক লাগে। দেখেন, সিভিল সোসাইটিকে ব্যবহার করে একটা নির্দিষ্ট দল তাদের রাজনৈতিক পরিচয়, দেখবেন 2 দিন পরে যদি বিএনপি জিতে আসে, তাদের রাজনৈতিক পরিচয় বের হয়ে আসবে, তাদেরকে ব্যবহার করে তাদের ন্যারেটিভ স্ট্যাবলিশ করার চেষ্টা করে। কিন্তু এই যে ধরেন একজন শিক্ষিকাকে কে উড়ো চিঠি দিয়েছে, সেইটা নিয়ে একটা সংবাদ সম্মেলন হলো, অথচ উনার দলে যে নারী নিপীড়করা আছে, ধর্ষকরা আছে, যারা বিভিন্ন জায়গায় নারীদেরকে রেপ করছে, হেনস্থা করছে, এইটা নিয়ে উনারা কি ব্যবস্থা নিয়েছেন, এটা মোটেই দৃশ্যমান না। ওই একটা প্রেস কনফারেন্স বাদ দেন, আপনি ব্যক্তিগতভাবেও যদি আমাকে বলতো যে আপনার সাথে উনি যে আচরণটা করেছেন এটা ঠিক করে নাই, সারা বাংলাদেশের যত পর্দানুসীন নারী আছে তাদের ব্যাপারে যে বক্তব্য ওনাদের দলের একজন নেতা দিয়েছে সেটা ওনারা ঠিক করে না, তাহলে আমি মেনে নিতাম। বরং আমরা দেখছি যে এই যে ধরেন ধর্মকে টার্গেট করে এবং নারীদের পর্দাকে আঙ্গুল তুলে যারা কথা বলছে তাদেরকে রেদার প্রমোট করা হয়। আমি একটা মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে এই ভদ্রলোক তো এইভাবে কথা বলছে, আপনারা আবার নারী নিয়ে তাকে কথা বলতে দেন, তার নারী নিয়ে এসে কী কথা বলবে? তার তো নারীর প্রতি কোনো সম্মান বোধ নাই, সে যখন তখন হরহামেশা নারী নিয়ে অশ্রাব্য কথা বলে। তখন মিডিয়া কর্মীদের মাধ্যমে জানতে পারলাম যে এই ভদ্রলোককে মিডিয়ায় বিএনপির প্রতিনিধিত্ব করার জন্য ওনার নিজের দল থেকে পাঠায়। এইটা কি দুঃখজনক না? এই বিএনপি কোন বিএনপি? যেই বিএনপি থেকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে আমরা পেয়েছিলাম, যেই বিএনপিতে বেগম খালেদা জিয়ার মতো আপসীর নেত্রী আমরা পেয়েছিলাম, যেই খালেদা জিয়া বাংলাদেশে নারীদের জন্য উচ্চশিক্ষার জন্য কি করে নাই বলেন? আমি নিজে ওই যে হাই স্কুলে আমাদেরকে দিত, উপবৃত্তি দিত, জি, আমি নিজে পেয়েছি। এই বিএনপি সেই বিএনপি? আমি বিশ্বাস করতে পারি না, আমার কষ্ট হয়। জি জি। তো এখনো যে বিষয়টা, মোশাররফ হোসেন ঠাকুর সাহেব থাকলে হয়তো বা আমরা তাকে ইন্টারসেপ্ট করতে পারতাম, উনি নেই যেহেতু আর ইন্টারসেপ্ট করার সুযোগ নেই। কিন্তু না, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যেই আমি দলেরই হোক আপনাকে না যোগ কেন, করে নেই যে একটি হচ্ছে আপনার ব্যক্তিগত, আরেকটি হচ্ছে সংগঠনগত। আপনি সেই জায়গাটাও আমি আপনার কাছে জানতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আপনার বক্তব্যে উঠে এসছে, তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে ধর্ম আর হচ্ছে নারী।
তাহলে এটি কি খুব একটি লুসি উপাদানে পরিণত করা হলো, যে যার মতো করে কাজে লাগাচ্ছে? মজার ব্যাপার হচ্ছে যে ধরেন রাজনীতিতে কে কোন কার্ড খেলবে এইটা আসলে খুবই একটা মানে অবাক করা বিষয়, যে নোংরামিটা কে কোন লেভেলে করতে পারবে। আপনি রাজনীতিটা রাজনীতির মতো করেন না, মানুষের জন্য করেন। আপনি নারী কার্ড খেলবেন, আপনি ধর্মের কার্ড খেলবেন, এইটাকে তো আমি প্রচণ্ড নোংরামি মনে করি। কোনো রাজনৈতিক দল, আমি বলছি স্পষ্ট করে এখানে বলছি, এইটা যেই রাজনৈতিক দলই হোক না কেন, তাদের কারোরই উচিত না নারীকে সফট টার্গেট মনে করা বা ধর্মকেও সফট টার্গেট মনে করা। যাদের ধর্মীয় অনুভূতি আছে, যারা ধর্ম পালন করতে চায় তারা ধর্ম পালন করবে, যারা নারীরা যেভাবে থাকতে চায় সে সেভাবে থাকবে। কাউকে কেউই অবমাননা করারও সুযোগ নাই। আবার নারীকে কেউ অবমাননা করছে বলে তুমি নিজের পকেটে গান্দেগি রেখে তুমি আরেকজনকে বদনাম করবা, এইটা ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট ঘটনা আমার মনে আছে। আমি প্রচুর মিষ্টি খাই দেখে আমার মা আমাকে এই ঘটনাটা বলে, যে হচ্ছে একজন সাহাবী ওনার কাছে গিয়েছিলেন যে ওনার সন্তানকে এত বেশি মিষ্টি খায় এটা নিষেধ করার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে অনেক মিষ্টি খায়, এইটা আপনি ওকে বারণ করলে ও শুনবে। উনি বলছে 7 দিন পরে আসো। কেন 7 দিন পরে যে যখন উনি ওনার সন্তানকে বারণ করার জন্য নিয়ে গেলেন, তারপর উনি কারণটা জানতে চাইলেন যে আপনি 7 দিন পরে আসতে বললেন কেন। তখন উনি এক্সপ্লেইন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেই কাজটা আমি করি সেই কাজটাতে আমি আরেকজনকে বারণ করতে পারি না, তাহলে আমি আগে নিজে এইটা সংবরণ করলাম এই অভ্যাসটা, তারপরে আমি আরেকজনকে বারণ খুবই করলাম। স্পষ্ট আপনার বক্তব্য, আমরা শুনবো, আমরা আরো শুনবো এই দুই নারীর বক্তব্য। তার আগে ফ্যাক্ট চেকে একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব, রয়েছেন মার্দিয়া মমতাজ, তিনি শিক্ষক ও গবেষক। আমরা অন্য একটি বিষয়ে একটু এর সঙ্গে লিঙ্ক করে দেই, যেটি আলোচনায় চলে এসেছিল, সেটি হচ্ছে ডক্টর মাহাদি আমিন, বিএনপির জাতীয় নির্বাচনের মুখপাত্র, তিনি একটি বক্তব্য দিয়েছেন কয়েকদিন আগে। সেখানে বলছে যে জাল ভোট দিতে বিপুল সংখ্যক বোরকা ও নেকাব তৈরি হচ্ছে, এবং এটা একদমই বিএনপিকে ইঙ্গিত করে বলেছে। জবাবও দিয়েছেন একদমই নির্বাচন কমিশনে গিয়ে, বা এহসানুল মাহবুব জুবায়ের জবাব দিয়েছেন। আমরা সেটা না দেখে জামায়াতের আমির কিন্তু আরেকটি অভিযোগ করেছেন, নারীদের উপরে হামলার অভিযোগ করেছেন। আমরা দুটো পরপর বক্তব্য দিকে আলোচনায় যাব। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতি জোরালো আহ্বান জানানো যাচ্ছে যে প্রতিটি ভোট কেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটের শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে ন্যাশনাল আইডি কার্ড বা হজের ছবি তোলার সময়। জি, না, আমরা একটু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্যটা শুনে নিই। দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে, তারা বলছে নেকাব এবং হিজাব করে আসলে খুলে ফেলো। যে আমরা দুটো বক্তব্য শুনলাম, এর ভিতরে কিন্তু জামায়াত আনুষ্ঠানিকভাবে, উনি তো জনসভায় বলছেন, আনুষ্ঠানিকভাবে এহসানুল মাহবুব জুবায়ের উনি স্টেট বিএনপির নাম উল্লেখ করে বিভিন্ন জায়গার ঘটনা বলছেন। কিন্তু আমার প্রশ্ন যে মাহাদি আমিন যেটা দাবি করেছেন, যেটা বলেছেন, তার ভিতরে একটি জায়গা আমি উল্লেখ করতে চাই, যে আইডেন্টিফিকেশনটা তাহলে কিভাবে হবে। এটি তো সত্য যে জামায়াতের নারীরা বোরখা পরে যাবেনই, তাদের এটা কালচার বা এটা ইসলামী ঐতিহ্য, তিনি বোরখা পরে যাবেন, কিন্তু আইডেন্টিফিকেশন তো দরকার আছে। আর সেটি কিভাবে হবে? নাম্বার ওয়ান, উনি যে অভিযোগ করেছেন জামায়াতের আমির, সেটি কিভাবে জাস্টিফাই করে জামায়াত ইসলামী, যদি বলতেন মার্দিয়া মমতাজ। জি, প্রথম কথা হচ্ছে মাহাদি আমিনের অভিযোগটা যদি একটু খেয়াল করেন, তিনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। একজন নেতা এভাবে কথা বলেন না, তাকে বলতে হবে তিনি কোথা থেকে খবর পেয়েছেন এবং তিনি এটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন কিনা, এটা আমরা জানতে চাই। আমার জানা মতে এ ব্যাপারে কোনো অভিযোগ যায় নাই। এগুলো কেন বলা হচ্ছে এটা কারণটা আমি পরে বলছি, আসছি। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে রাজনীতি করছে 80 দশক থেকে,
এবং এখানে বারবারই এবং এই কর্মীরা নেত্রীরা সবসময়ই নিকাব দিয়েছেন এবং তারা ভোটও দিয়েছেন। কিভাবে দিয়েছেন? ইট ওয়াজ নেভার আ কোয়েশ্চেন। এটা এই ব্যাপারে শরীয়তের শিথিলতা আছে যে আইডেন্টিফিকেশনের জন্য চেহারা দেখানো যাবে, দেখিয়ে তারা নিকাব দিয়েছেন এবং তারা ব্যালট পেপার সংগ্রহ করেছেন। এটা আমার মনে হয় কোনো কোয়েশ্চেন করার মতন বিষয়ই না। মাহদি আমিন হয়তো এই দেশে নতুন, হয়তো উনি কখনো ভোট দেন না, এজন্য উনি জানেন না। আমি নিজে প্রিজাইডিং অফিসার ছিলাম 2024-এর নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে, আমি জানি। এবং এটাই হয়। আমি সাভারের একটা গ্রামে ছিলাম, গ্রামের একটা স্কুলে ছিলাম। তো সেখানে বুঝতেই পারেন অনেক ধর্মভীরু মানুষ আসেন, তারা এসে নিকাব খুলে দেখিয়েছেন পুরুষদের সামনেই, এবং এ ব্যাপারে শরীয়তের অনুমতি আছে। নইলে মানুষ হজে যেত কিভাবে, নইলে ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলেছে কিভাবে? এটা নতুন করে প্রশ্ন করার মতন কিছু না। এখন যেটা বলবো আপনাকে, যে এই যে প্রশ্নগুলো বারবার করা হচ্ছে, আপু বলছিলেন, আপনিও বলেছেন যে নারী, ধর্ম, এইগুলোর মধ্যেই মিডিয়া বিজি। পার্সোনালি আমি কমপক্ষে 25টা জায়গায় বলেছি কেন ইয়ে দেওয়া হয় নাই, কেন ভোটারদের এই অবস্থা, কিভাবে আইডেন্টিফিকেশন হবে। কিন্তু এইগুলো বলে বলে আমাদের নজর কোত্থেকে ফেরানো হচ্ছে? আমরা প্রশ্ন করতে ভুলে যাচ্ছি তারেক রহমান যে বিদেশে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন, তার আয়ের উৎস কী? তিনি কি সেখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছিলেন কি করেন নাই? কারণ তিনি হলফনামায় সেই জায়গাটা খালি রেখেছেন। না, খালি রাখেননি, ওটা কিন্তু হলফনামায় উনি খালি রাখেন। উনি বলছেন যে উনি এখন নাগরিকত্ব ত্যাগ করেছেন, স্টেট বলেছেন উনি, ওখানে খালি নেই। আমি দেখেছি হলফনামাটি, এবং ওনার আয়ের কি, আয় কোত্থেকে কি করেন উনি হলফনামায় কিন্তু স্পষ্ট করে বলেছেন। সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু হলফনামায় তিনি কিন্তু বিস্তারিত তথ্য দিয়েছেন। আয়ের তথ্য দিয়েছেন, কিন্তু সেইটা ইনাফ না। সেটা দিয়ে একটা মেট্রো টিকিটও হয় না। সেটা তো অন্য জিনিস। সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা তো জামায়াতের আমির তো বলেছেন যে হিসাব দিয়েছেন, সেটারও তো আপনার ব্যাখ্যা দেওয়া উচিত। জি, কারণ দল থেকে তার খরচ বহন করা হয়, তার স্ত্রী ইনকাম করে। জামায়াতের আমিরের দল থেকে খরচ বহন করা হয়, গাড়িটাও বোধহয় তার দলের। জি জি, তারেক রহমানের গাড়িটা তো দলই কিনে দিয়েছে। জি না, ঠিক আছে, কিন্তু এখন আপনি বলেন যে একজন প্রবাসে থেকেছেন, আমি ওই সময়টা নিয়ে কনসার্ন, এবং তার ইনকামের কোনো সোর্স, তার দলের মানুষজন বলে যে তাকে প্রশ্ন করা যাবে না, তিনি আনকোয়েশ্চেনেবল। হ্যাঁ, এই আনকোয়েশ্চেনেবল জায়গাগুলোকে যেন আমরা প্রশ্ন না করি। করতে পারেন যে তার দলের লোক কোথায় বলেছে যে তারেক রহমানকে প্রশ্ন করা যাবে না? আমরা সাংবাদিক, জি, তারেক রহমানের ইনকাম নিয়ে প্রশ্ন করা যাবে না, এটা বলেছেন মিস্টার ফাহাম আব্দুল সালাম। ফাহাম আব্দুল সালাম কি বিএনপির কেউ? না, বিএনপির কেউ মানে আমি বলছি যে উনি কিন্তু বিএনপির কোনো পদে আছেন? আমরা সাংবাদিকরা কিন্তু ওনাকে প্রশ্ন করেছি। জি, উনি মানে প্রশ্ন করা যাবে না এটা আমি নিতে পারছি না। জি বলুন। যে উনি এটা বলেছেন দেখে আমি বললাম, আমি নিজে এটা বিশ্বাস করি কিনা সেটা বলছি না। আপনি ঠাকুরের কথা বলছেন, উনি বিএনপির পদে আছে। ফাহাম আব্দুল সালাম কি বিএনপির কোনো পদে আছে? উনি বিএনপির অ্যাক্টিভিস্ট, এবং এটা পরিষ্কারই বলেন। হতেই পারে। জি বলুন, আপনি বলুন। আপনাকে আমি বাধাগ্রস্ত করতে চাই না। যেটা হচ্ছে যে আরেকটা দ্বিতীয় যে বড় বিষয়টা থেকে আমাদের নজর ঘুরিয়ে রাখা হয়েছে, এই নির্বাচনে ঋণ খেলাপিদের 5,000 কোটি টাকা ফিল্ডে আছে, এটা নিয়ে কেউ প্রশ্ন করছেন না। নির্বাচন কমিশন একটু সুন্দর করে বলেছেন যে টাকাগুলো দিয়ে দিয়ে, কেউ যখন নির্বাচনে যায় সেই টাকা সে বাঁচায়ও না, আর সে টাকা ফেরত দেওয়ার নিয়ত নিয়ে সে সংসদে যাওয়ার নিয়ত করে না। এই প্রশ্নগুলো করা হচ্ছে না। আপনি দেখেছেন মানুষকে প্রকাশ্যে টাকা দেওয়া হচ্ছে। টিআইবি তো রিপোর্টই দিয়েছে কোন দলে কত আপনার ঋণখেলাপি আছে, আছে কোন দলে আপনার 2024 সালের 5ই আগস্টের পরে। সেভাবে তো আমি জেনেছি, সেভাবে আমি জেনেছি, কিন্তু মিডিয়া আসছি, মিডিয়া নারী প্রশ্নে যত সরব, এই প্রশ্নগুলো থেকে তত সরব। আমি যদি একটা স্ট্যাটিস্টিক করতে পারতাম, না আপনি যদি নিজেকে নিজে কোশ্চেন করেন বা জাতির উদ্দেশ্যে করেন তাহলে করেন, তাহলে আমি আপনাকে একা করছি না। আপনি আমাকে ডেকে এনে যখন একটা জায়গায় জিজ্ঞেস করেন, আমি বললাম তো আমি 25টার মতন জায়গা, আপনার এখানে তো আজকে প্রথম আসছি, 25টার মতন জায়গায় প্রশ্ন করা হয়েছে যে কেন জামাতের আমির এই কথাটা বললেন, কিন্তু কেউ একজন ঋণ খেলাপিকে একটা ক্যামেরার সামনে এনে বলেছে যে আপনি কেন 700 কোটি টাকা ঋণ নিয়ে একটা প্রার্থিতা করতে গেছেন, এই টাকাটা কই? আমি একজনকে পার্সোনালি বলেছি, উনি বলেছে আমরা 15 বছর কোনো বিজনেস করতে পারি নাই, এই জন্য আমাদের নেতাদের অনেক ঋণ খেলাপি। কিন্তু সংবিধান কোথায় তাহলে? যেই সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই একটা নির্বাচনে যেতে হয়, সেই সংবিধানের নিয়মকে সরাসরি অগ্রাহ্য করা হচ্ছে। বরং সালাউদ্দিন কাদের সাহেব সরাসরি অনুমতি মানে বলেছেন যে এই ব্যাপারে একটু শিথিল হন, এই ব্যাপারে একটু শিথিল হন, তাই না? তাহলে এই যে জায়গাগুলো থেকে আমরা কথা বলছি না, আমি বলবো যে নারী এবং ধর্ম ইস্যু এগুলো সলভড ইস্যু, এবং এগুলাকে আমরা দেখব কতগুলো প্যারামিটার আছে। একটা মানুষ, তাকে যদি আমি নারী এবং ধর্ম ইস্যুতে জাজ করতে চাই, আমি তার দিকে তাকাবো, তার ফ্যামিলির দিকে তাকাবো, তার পার্টির দিকে তাকাবো। আমি জিজ্ঞেস করব যে আপনারা কি ডিপ্রাইভড? আপনারা কি ধর্মের কারণে আপনাদের উপর ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে?
হিসাবটা তো সহজ, কিন্তু এটা না করে এটাকে নিয়ে যে অপ্রয়োজনীয় কাজগুলো করা হচ্ছে। আপনি দেখেছেন যে ওই যে এক্স হ্যান্ডেলের স্ট্যাটাস নিয়ে একটা ঝাড়ু মিছিল হলো, সাকুল্যে কয়জন হবে গুনতে পারবেন, সেটা খুব ফোকাসড হলো। কিন্তু এর আগে যে 60 দিন ধরে নারীরা নিগৃহীত হচ্ছেন, এগুলো কিন্তু কিন্তু ফোকাস এক্স হয় না। হ্যান্ডেলের বিষয়টি কি এখনো মীমাংসিত হয়েছে? এটা তো তদন্তাধীন। জি, সুতরাং ধরেন কেউ যদি দাবি করে উনি এটা বলেন নাই, সেটাও নেওয়া যাচ্ছে না, আর উনি বলেছেন সেটাও আমি সাংবাদিক হিসেবে নিতে পারছি না, কারণ জি। এখন যেহেতু তদন্ত হচ্ছে, সুতরাং বিষয়টি এখন অমীমাংসিত। হ্যাঁ, তাহলে তো বাক্য দুইটা, হ্যাঁ। হয় আপনি বিশ্বাস করেন, না হয় আপনি বিশ্বাস করেন না। কিন্তু এইটাকে নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেললাম আমরা, তো আজকে জি, জি, এখানে জি, অনেকক্ষণ কথা কথা বলে বলুন। ফেললাম। আমার কথা হচ্ছে এটা, জি। যে আমরা মনোযোগ ভাইটাল জিনিসগুলোর দিকে রাখছি না, এবং যখন নির্বাচনের মাঠে অঢেল পয়সা থাকে, তখন নির্বাচনের মাঠে একটা ইমব্যালেন্স তৈরি হয়। এটা হচ্ছে, আমি জানি হুমায়ুন আপা হয়তো স্বীকার করবেন যে এই ফিল্ডে এই ডিফারেন্সগুলো দেখা যাচ্ছে। আমি আপনাকে 2টা ভিডিও দেখাতে পারবো যেখানে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। তো তাই না? ওটা তো আবার এটাও তো দেখানো হয়েছে। আমি জানি না যে এই যে যেটা যে প্রশ্ন উঠছে যে ভোটার আইডি কার্ড, বিকাশ নাম্বার, এগুলো তো নানাভাবে প্রশ্ন উঠছে, সেটা কিভাবে দেখবেন? আমি একটু সংক্ষেপে করে তারপরে জি, হুমায়ুন অবশ্যই এগুলো অভিযোগ হিসেবে আসতেই পারে। এই অভিযোগগুলোকে প্লেস করতে হবে এবং এই অভিযোগগুলো সমাধান হতে হবে। আমি নিজেও বলবো যে আমার ব্যাপারেও যদি অভিযোগ আসে, আমি চাইবো যে এটা প্লেস করা হোক এবং এটার ব্যাপারে একটা নির্দেশনা আসুক। কিন্তু আমি যদি শুধু মিডিয়া গরম করার জন্য কিছু এআই জেনারেটেড ছবি দিয়ে এই অভিযোগগুলো করতেই থাকি, আমি দেখতে চাই যে বিকাশে কারা টাকা দিচ্ছে, বিকাশে কিভাবে টাকা দেওয়া হচ্ছে, বিকাশে টাকা কারা পেয়েছে তাদেরকেও দেখতে চাই, তাই না? এটা তো আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব। জি, অবশ্যই। প্রথম কথা হচ্ছে এটা কি নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে কিনা, এটা আমি জানতে চাই। আমার কাছে এ পর্যন্ত কোনো তথ্য নাই যে বিএনপি এই কাজগুলো, এই কথাগুলো নির্বাচন কমিশনে গিয়ে বলেছে। যেটা জামাত কিন্তু বলেছে যে আমাদের মহিলাদেরকে অত্যাচার করা হচ্ছে, এভিডেন্স সহ গিয়ে অভিযোগ করে এসছে। জি, নির্বাচন কমিশন কাজ অভিযোগ করুক বা তারা না দিয়েছে, করুক, জি। কাজ করুক বা না করুক, বা ব্যবস্থা নিক বা না নিক, আমাকে তো ওখান পর্যন্ত যেতে হবে। আমি তো শুধু শুধু মিডিয়া গরম করে এই যে মানুষের অ্যাটেনশনগুলোকে বিজি করে রাখছি একটা অপ্রয়োজনীয় কথায় এবং ইনভ্যালিড কথা। আমি বলি না যে এই কাজটা কখনোই হতে পারে না। জামাত সবসময় তার অর্থনীতির উৎসকে ক্লিয়ার করেছে মানুষের সামনে, চাঁদাবাজির দিকে যায় নাই। এখন যাদের এই নেচার, তারা হয়তো এটাকে ওইরকম মনে করছেন। আচ্ছা, মানে চাঁদাবাজি, দুর্নীতি, এই কথাগুলো তো বলছেন আপনি, জি, জি। জানি না। আমি ওই জায়গা ধরে আর আপনাকে প্রশ্ন না করে, যেহেতু সময় কম, অ্যাডভোকেট হুমায়রা নূর আপনার কাছে যাই। 2001 সালে জামায়াত ক্যাবিনেটে ছিল বিএনপির সাথে, এবং দুজন মন্ত্রী ছিলেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী, এবং তখন আমি সাংবাদিক। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তারা ছিলেন। তখন বিএনপি যদি করাপশন করেই থাকে, নিশ্চয়ই একদম করাপশন ফ্রি কান্ট্রি ছিল না। এই দুজন মন্ত্রীর মুখে তখন আমরা কোনো কথা শুনি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের মন্ত্রণালয় 100% করাপশন ফ্রিও তারা করতে পারে নাই। নাম্বার 3, আমরা এই প্রশ্নটা পরে আসতাম, যেহেতু আপা বলছেন যে নারীর বিষয়টি মীমাংসিত, আমি মনে করি অমীমাংসিত। কারণ তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। জামায়াতের শীর্ষ নেতৃত্বে যদি কোনো নারী যেতে না পারে, তাহলে একজন নারীর নেতৃত্বে কিভাবে তারা দুইজন মন্ত্রী হয়েছিলেন? আপনার কাছে অনেকগুলো প্রশ্ন কিন্তু। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আপনি যে কথাগুলো বললেন, এই প্রশ্নগুলো আমি সবসময় করি। কেন করি? কারণ হচ্ছে যে ধরেন 2024-এ যখন সুপ্রিম কোর্ট বার ইলেকশন হয়, তখন পর্যন্ত আমরা দেখেছি বিএনপি আর জামাত জোট একসাথে প্যানেল দিয়েছে, একসাথে ইলেকশন করেছে, এবং যেই যেই আসনগুলো জিতেছে সেই আসনগুলোতে তারা একই সাথে, মানে একজন আরেকজনের ভোট শেয়ার করে একসাথে সংসার করে সেই নির্বাচনের রেজাল্ট তারা অ্যাকসেপ্ট করেছে। তো আমার কাছে না, এখন পর্যন্ত আমার কাছে এই পুরো জিনিসটা মাঝে মাঝে, মানে ধরেন এই যে ক্লেইমস যেগুলো, ধরেন অ্যাকিউজিশনস একজন আরেকজনের প্রতি, যেটার সলিড প্রুফ নাই, যেটা আপা বলছিলেন যে ধরেন বিকাশ দিয়েছে সেটার প্রমাণ দেন, বা এইটা হয়েছে সেটা হচ্ছে, যেটাই যে যার বিরুদ্ধে যাই বলছে, সেটা আমার কাছে দুঃখ লাগে যে ধরেন বাংলাদেশে যিনি ভবিতব্য প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা রাখেন, তার মুখে কিন্তু বেসলেস কথা মানায় না। এইটা একটা আমার দুঃখের জায়গা। আবার আরেকটা জায়গা অবাক লাগে আমার, যে যেই কথাগুলো উনি বলছেন, এই কথাগুলো মানে দুই পক্ষেরই একজন আরেকজনের পরস্পর বিরোধী বক্তব্য আমি বিশ্বাস করতে পারি না। কারণ তারা জাস্ট 1-1.5 বছর আগেই খুবই একসাথে ছিল, এবং তারা আসলে আদৌ আলাদা কি না এটা আমি এখনো বিশ্বাস করি না।
এবং এই জন্যই হয়তো অতি জোর করে বিএনপি যে গুপ্ত গুপ্ত শব্দটা বলছে যে ওনাদের মধ্যে অনেক জামাত বা ওনাদের জামাতের মধ্যে অনেক বিএনপি। এখন কে যে কার মধ্যে গুপ্ত আমি জানি না, তবে আমি এটা জানি যে আমার দলে একজন গুপ্ত বিএনপি ছিলেন। উনি আমার দল জোটে যাওয়ার পরে আমার দল থেকে ছেড়ে বিএনপিতে জয়েন করেছেন এবং উনি জীবনটা দিয়ে চেষ্টা করছেন যে বিএনপির পক্ষে বয়ান তৈরি করার। তো এটা ভালো যে এই যে ধরেন এটাও মনে হয় যে একটা নতুন স্ট্র্যাটেজি, এটাও শিখলাম আর কি, যে তো নারীর বিষয়ে যেই আলোচনাটা সেটা অবশ্যই সমাধান হইতে হবে। এখানে আমার সাথে আমার যিনি সহ-আলোচক আছেন ওনার মাধ্যমে আমি জামাতকে এই একই প্রশ্নটাই করতে চাই যে ধরেন আজকে সকালবেলা আমি আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণায় ঢাকা 11-র একটা প্রচারণার কাজে গিয়েছিলাম এবং একই সাথে জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, মামুনুল হক ওদের সাথে একই স্টেজ শেয়ার করেছে এবং ওই স্টেজে আমি বক্তব্যও দিয়েছি, আমাকে কেউ বাধাগ্রস্ত করে নাই। তো এবং আমি ভেরি লাউডলি, আমি এমনিও একটু লাউডলি কথা বলি, আমার টোনটাই বোধহয় একটু লাউড না, আমার এখানে কিন্তু সফট লাগছে। কিন্তু আমি ভেরি লাউডলিও কথা বলেছি, ওখানেও কেউ আমাকে বাধাগ্রস্ত করে নাই। তো আমার মনে হয় নাই যে আমার স্বাধীনতা কোনোভাবে খর্ব করার চেষ্টা করা হচ্ছে, এই জন্য আমি তাদের প্রতি গ্ল্যাড না, এটা আমার অধিকার। তো আমাকে এই জিনিসটা অবশ্যই স্পষ্ট করতে হবে যে আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি এই জোট থেকে প্রধানমন্ত্রী হতে চাই, তারা কি এখানে বাধা হয়ে দাঁড়াবে কিনা। তাদের দলের ইন্টারনাল পলিসি কি হবে এটা তারা নির্ধারণ করবে, তাদের দলের যারা নেতাকর্মীরা আছে তারা মেনে নেবে কিনা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কোন বেসিসে কোন লজিকে মানবে এটাও তাদের ব্যাপার। আমি মানবো না, আমি আমার দলের আহ্বায়ক হওয়ার সুযোগ আছে, এটা আমার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে আমাকে বলেছে, সুতরাং আমি এই জন্য এনসিপি করি, আমার অপরচুনিটিস আছে। যার যেই মতবাদ ভাল লাগবে না সে সেই দল করবে না, সিম্পল। আমার কাছে একটু একটু মানে ধান্দা লাগে এই যে এনসিপির গুপ্ত বিএনপি যদি একটু জানতে পারতাম, মানে এটা ভালো একটা না না, ধরেন আমরা তো নামটা কে, আমি একটু নাম দিয়ে কি হবে, আমরা তো একটা মানে মধ্যপন্থা আপনাদের এখানে কি রাজনৈতিক দল করেছি। গুপ্ত জামাত শিবিরও ছিল এনসিপিতে? গুপ্ত লাগবে না, আমি আপনাকে স্পষ্ট করেই বলছি, আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল করেছি। যেই মুহূর্তে আমরা রাজনৈতিক দলটা করেছি সেই মুহূর্তে তো যতজন আমাদের সাথে ছিল পূর্বে কেউ না কেউ কোনো না কোনো দলের সমর্থন তো করেছে না। যেমন আমার পরিবারেই তো সব রকম আওয়ামী লীগ ছাড়া আর সব রাজনৈতিক মতবাদের মানুষ আছে, তাই না? তো সবাই তো বহুদলীয় পরিবার একটি সবাই তো এই আমার রাজনৈতিক দলটাও এরকম, আসলেই পূর্বে বহুদলীয় মতবাদের মানুষ, বাম ডান সব ঘরানার মানুষকে নিয়েই কিন্তু আমরা এই দলটা গঠন করেছি। এখন আপনার ইনক্লাইনেশনটা কি, নতুন দল আপনি যখন আসবেন তখন দলের আদর্শ কি সেইটা সেট করা এবং সেইটা অনুযায়ী আপনি দলটাকে ওন করা আপনাকে শিখতে হবে। আপনি যদি আদতে আপনার আগের দল ছেড়ে এসে কোনো দিনই দলটাকে নতুন দলটাকে ওন করতে না পারেন এবং আলটিমেটলি একটা দলে থাকলেন কিন্তু পারপাস সার্ভ করলেন আরেকটা দলের, এবং এটা তো আসলে ওই যে গুপ্ত বলে সেইটাই। যে আমরা আরো শুনবো দর্শক, আরো অনেক আলোচনার বিষয় রয়েছে, তবে আরো একটি বিরতি নিয়ে আসছি ফ্যাক্ট চেকে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ এবং আরও রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, এনসিপির যুগ্ম সদস্য সচিব, রয়েছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও গবেষক। মার্দিয়া মমতাজ, আপনি একটি কথা বলেছেন যে নারী বিষয়টি সেটেলড ইস্যুকে আনসেটেল করা। এখন সেই সেটেলমেন্টটা কীরকম? আমরা জামায়াতের মহিলা বিভাগের যে নুরুন্নেসা সিদ্দিকা যা বললেন, এটা কি সেভাবেই সেটেলড হবে? একটু শুনি। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, নারীদের অধিকার কি আদায় হয়েছে? মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে। আমরা এই ধরনের নেতৃত্ব চাই। জি, এখানে দুটি প্রশ্ন খুব স্পষ্ট, যে নুরুন্নেসা সিদ্দিকা যেটি বলছেন যে আমাদের 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, তাতে নারীদের কোনো অধিকার হয়নি, নাম্বার 1। আরেকটা বিষয় হচ্ছে উনি কোর্ট করে বলেছেন যে নারীর পরিচালক হচ্ছে পুরুষ। সুতরাং স্পষ্টতই জামায়াতে ইসলামের নীতি এবং আদর্শিক জায়গা থেকে নারী কখনো শীর্ষ নেতৃত্বে যেতে পারবে না, এটা মেনে নিয়ে রাজনীতি করছেন। আচ্ছা, তাহলে একটি দলের আদর্শ যদি এটা হয়, তাহলে সে যখন যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যায়, তাহলে এই দলীয় আদর্শ যদি প্রতিফলন না ঘটে,
সেটি কি হয়? তাহলে কি তার দল থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে? সে বলছে যে না, এটা আমরা করব কি করব না। তাহলে এই অবস্থানটা কি একটু দেখেন তো, আপনি ভালো করে একটু ব্যাখ্যা করে আমাকে বলেন তো একটু। আচ্ছা, জি, আমিও জামাতে ইসলামীতে যুক্ত হয়েছি 2013 থেকে। সে অভিজ্ঞতা থেকে বলছি যে দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব ফিলসফি থাকে, একটা নিজস্ব নিয়ম থাকে, এবং তারা যখন একটা ব্রডার কিংবা প্রশাসনিক জায়গায়, সোজা কথা, দায়িত্ব পালন করে, তখন সে প্রশাসনের নিয়মের আন্ডারে চলে যায়। এখন আমরা যদি এটাকে সহজ করে বলি, জামাতে ইসলামীর গঠনতন্ত্রে কোথাও এটা নাই যে শীর্ষ নেতৃত্বে শুধু পুরুষ থাকতে হবে, এটা নাই। কিন্তু শীর্ষ নেতৃত্বে নারী ইভেন্চুয়ালি যেতে পারবে, এটা কোথাও লেখা আছে? বাধা নাই। আপনি এটা কিভাবে হ্যাঁ। ব্যাখ্যা দিলেন যে আচ্ছা, আসছি। বাধা নেই? তাহলে না, জামায়াতের আমির কি নারী হতে পারবে? খুব স্পষ্ট অবস্থানে যে আপনি বলছেন বাধা নেই, তাহলে কখনো জামায়াতের যদি আমির কি? সেরকম পরিস্থিতি আসে, না, আচ্ছা, আমি হ্যাঁ, স্পষ্ট জবাব চাই। জি, জামায়াতের পারবেন। আমির কিভাবে বলেছেন পারবেন আমি বলছি। ইম্পসিবল। না না, ইম্পসিবল না। আচ্ছা, আমি impossible আল না। জাজিরার সাক্ষাৎকারই জি শুনেছি। জি জি, আসছি। এখন এই আপনি দুইটা বলেন, জায়গাতেই একটা আমি পয়েন্ট আছে। প্রশ্নটা হ্যাঁ, করতে হ্যাঁ, দেন আমাকে, জি, প্লিজ। যে জামায়াতের শীর্ষ নেতৃত্বে কোনো নারী যেতে পারবে কিনা। আমি খুব ক্লিয়ার জবাব চাই আপনার কাছ থেকে। গঠনতন্ত্রে নিষেধ নাই। আমি তো ক্লিয়ার জবাব পেলাম না। তাহলে আপনাকে একটু আমাকে কথা বলতে দিতে হবে। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে ভোটে হয়। হ্যাঁ, এবং যদি কখনো এরকম হয় কোনো নারী সেরকম যোগ্যতা সম্পন্ন, তিনি হয়তো ভোটে যাবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইন্টারনালি শুধুমাত্র এই একটা পদকে পুরুষের জন্য এক্সক্লুসিভ রাখা হয়েছে, এবং জামাত এটা কখনো গোপন করে না। তাহলে জামায়াতের আমির তো পুরুষ হতে, নারী হতে পারবে না। আসছি, যেমন ধরেন যে বিদায়ী শুরা, যারা পরামর্শ করে কর্মপন্থা নির্ধারণ করেন, যে একটা বছর শেষ হলে বিদায়ী শুরা পরের বছরের জন্য একটা প্যানেল করে দেন। জি। যে এখানে কিন্তু কোনো প্রার্থী থাকে না, কোনো ক্যান্ডিডেট থাকে না। তো রুকনরা তাদেরকে ভোট দিবেন, এই প্যানেলের ভেতরেও ভোট দিতে পারেন, বাইরেও ভোট দিতে পারেন। আমি যদি পার্সোনালি রুকন হিসেবে আমি একজন মহিলাকে আমিরে জামাত হিসেবে ভোট দেই, এটাতে জামাত আমাকে আটকায় না। আচ্ছা, বোঝা গেল? ক্লিয়ার। আচ্ছা, এখন এখানে একটা কথা বলি আপনাকে। আমরা যেটা বলেছি সেটা আমরা একবারই বলেছি, একই কথা। আপনি দেখবেন আল জাজিরায় আমিরে জামাত যেটা বলেছেন, নূরনেসা সিদ্দিকাও সেই একই কথা বলেছেন, যে এখানে ধরা হয় যে এই দায়িত্বটা অনেক বড়, তাকে সারা দেশে ট্রাভেল করতে হয়, সাধারণত এখানে পুরুষ যাওয়ার কথা, কিন্তু এটা কিন্তু জামাতের পদ। আমি আপনাকে প্রমাণ দেই যে প্রশাসনিক কাজে গেলে এই নিয়ম মানার কোনো বাধ্যবাধকতা নাই। গত 15 বছরে জামাতের 38 জন ভাইস চেয়ারম্যান, 48 জন ওয়ার্ড আচ্ছা, কমিশনার, আমি এবং আপনাকে বলি, জামায়াতের আমির বলেছেন এবার একবারও নারী প্রার্থী নেই, তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত জি, হচ্ছে। জি। জামাতের জন্ম 1941 সালে। বিদায়ী যারা স্বৈরাচার হিসেবে বিদায় নিছে, সে আওয়ামী লীগের জন্ম কবে? তারপরে। এই জামায়াত 1941 সালে জন্ম নেয়ার পরও এখনো কি প্রস্তুতি নেবে? এটা কিভাবে আচ্ছা, বিশ্বাস? আমি এটা জবাব দিব, আমার কথাটা শেষ করি। জি। আচ্ছা, যেটা বলছিলাম যে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে জামাতের মহিলারা দায়িত্ব পালন করেছেন, নির্বাচিত হয়েছেন, কম্পিট করেছেন আরো বেশি, সেখানে তো জামাত আটকায় নাই। ভাইস চেয়ারম্যান হয়েছেন, আমি আসবো এটা নিয়ে, ইউনিয়ন পরিষদ মেম্বার হয়েছেন, সেখানে আটকায় নেই। কারণ প্রশাসনিক দায়িত্বের জন্য লোক তৈরি করার জন্যই তো সংগঠন, ঠিক আছে, তাদেরকে সেখানে প্রতিনিধিত্ব করার জন্য আটকানো হয় নাই। সুতরাং এখানে কথাটা পরিষ্কার যে দলের ভেতরের যে সিস্টেম, সেটা জাতীয়ভাবে বা প্রশাসনিকভাবে অ্যাপ্লিকেশনের কোনো বাধ্যবাধকতা এখানে নাই, বরং সেখানে যেখানে যেই নিয়ম সেটা পালন করা হবে, সেটার ক্ষেত্রে জামাতের কোনো রেস্ট্রিকশন নেই। এই যে কোরআনকে কোট করলেন, জি। নূরুন্নিসা আপা কোট করলেন, আমি তো আসলে কোরআন বোদ্ধা নই। জি জি। এই কোট করে কি কোরআন কি নিষেধ করেছে যে শীর্ষ পদে অথবা প্রধানমন্ত্রী পদে অথবা রাষ্ট্রপতি পদে নারী যেতে পারবে না? এই আয়াত দিয়ে কি আমরা সেটা বুঝতে পারি? এটা কি তাই কিনা একটু না, আমাকে। উনি কিন্তু সেটা বোঝান না, উনি জামাতের নেতৃত্বের কথা আমি বুঝিয়েছেন। ওনারটা বলছি না, বলছি এই আয়াত কি তাই বলে কিনা, আমি ঠিক তো বুঝতে পারি না। দেখেন, ওনার কথার ব্যাখ্যা উনি দিবেন। না, আপনি তো আয়াতটা শুনেছেন। আসি, আপনি এটার তো আয়াতটা ব্যাপারটা শুনেছেন, হচ্ছে আপনি তো বলা বোঝেন। হয়েছে যে আর আমার রিজাল প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন আলান আপনি। নিসা, যে পুরুষ নারীর অভিভাবকত্বের জায়গায় আছে, সেইটাকে ব্যাখ্যা করতে উনি এই কথাটাকে ব্যাখ্যা করতে আয়াতটাকে ব্যবহার করেছেন। এখন এটা উনি বুঝবেন, কিংবা আর যে আমার না, না, চাইতে ভালো আপনার ধর্ম ব্যাখ্যা কি? আমি বুঝেন সেটা তিনি জানতে বলবেন। চাচ্ছি। আপনি তো এই আয়াতটা পড়েছেন। আমি বলেছি আপনাকে, এটা শুধু জামাতের শীর্ষ পদের কথা বলা হয়েছে, এটা কোনো প্রশাসনিক পদের কথা বলা হয় মানে না। জামায়াতের জন্য এই আয়াতটা প্রযোজ্য নাকি? নিজের দলের জন্য, যে এটার জি, জি। অনুসরণে কিন্তু ইসলাম তো একদম যতক্ষণ কোড অফ পর্যন্ত- কমপ্লিট লাইফ।
আমি শুধুমাত্র আমি- জামাতের জন্য কোনো প্রযোজ্য আমি হবে? একটু শেষ করব। জি বলো। সেটা হচ্ছে যে এখানে মনে করা হচ্ছে জামাতের যিনি যে কোনো দলের, দেখেন আমি এরপর আপনাকে কয়েকটা উদাহরণ দেব, আপনি যদি আমি আমাকে একটা সময় প্রশ্ন দেন। আপনার জন্য রেখে দিয়েছি, আপনি শেষ হ্যাঁ, করুন আপনি না। যদি আমাকে সময় দেন, সেটা হচ্ছে যে দেখেন ছাত্রদল ছাত্রলীগ কোনোদিন তাদের সমন্বিত কমিটির প্রধান এই যে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত কোনো মহিলাকে দেখেছেন? কিংবা শেখ হাসিনা যদি শেখ মুজিবের কন্যা না হতেন তাহলে কি তাকে ওইখানে দেখতেন? এই কথাগুলো সবাই বলে না। আপনি বলেন ইউএস আর্মির প্রধান হিসেবে কখনো কখনো মহিলাকে দেখবেন? এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু আপনি দেখবেন না। নো রেস্ট্রিকশন, আমি সেটাই জি। বলছি। এখানে বলা নাই। এখন ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তো আমরা নারী পেয়েছি, বাংলাদেশে তো পেয়েছি, সুতরাং এখানে রেস্ট্রিকশন নাই, আমি সেটাই জি। বলছি। এটা কিন্তু জামাতের ক্ষেত্রেও সত্যি যে রেস্ট্রিকশন নাই, পরিস্থিতি হলে দেখা যাবে, কিন্তু সাধারণত এটা হয় না, কারণ এই দায়িত্বটা আচ্ছা, বড়। সেটা যদি বলেন, এখানে পরিস্থিতি জাতীয়ভাবে হলে দায়িত্ব কি পালন করছেন জামায়াতে তিনি। কোনো নারী আমির হতে পারবে? বাধা নাই, গঠনতন্ত্রে কোনো বাধা নাই, অবশ্যই আপনাদের পারবেন। জামাতের যে গঠনতন্ত্র তাতে জামা হতে পারবে? জি। পারবে, ভেরি গুড। আমি আই গট দ্য অ্যানসার। আমি একটু শেষ আমি করি। একটু জানতে চাই যে ধরেন ওনাদের ইন্টারনাল পার্টি পলিটিক্স বা পার্টি ডেকোরাম কিরকম হবে সেটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই, আমি এটা জানতেও চাই না, আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। এটা আসলে জাতির জন্য মাথা ব্যথার না, বিষয় না। না, যে যার দল করবে তা করবে। কিন্তু প্রশ্ন তো আমি সেটা জানতে নিয়েই চাই, কথা না, করা না, না, হচ্ছে, তাই না? আমি আসলে আপনার কাছে জানতে চাই যে ধরেন আপনারা যে আমাদের সাথে যে জোট হয়েছে, এখন যদি আমরা দাবি করি যে এই ভদ্রমহিলা যোগ্য, তাকে প্রধানমন্ত্রী এই জোট থেকে বানান, ধরেন আমি নিজেকে দাবি করলাম যে সেটা আমাকে কি 2001-এ পরিষ্কার হয় না? এখন আমি এইটার জানতে জবাব চাই দেন। যে এই মুহূর্তে আপনারা এইটা যদি প্রস্তাব করা হয় তাহলে আপনারা রাজি হবেন কি? কোনো অসুবিধা নাই। টেকনিক্যালি আপনি এন্ড আজকে এখানে প্র্যাকটিক্যালি on air বললেন কিনা এটা আমি জি just অবশ্যই আমি clear দায়িত্ব হইতে নিয়ে চাই, বলছি, that's it. আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং 2001-এও এই একই অবস্থানে থেকেই বেগম খালেদা জিয়াকে সমর্থন দেওয়া হয়েছে এবং তার সরকারের সাথেই কাজ করা হয়েছে, তাতে ইসলামের কোনো ব্যত্যয় ঘটবে না? কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, না, ইসলামের কোনো ব্যত্যয় ঘটবে না? দেখেন আমি আলেম না, আমি আচ্ছা, কথা আচ্ছা, বলে ঠিক আছে। আবার নতুন একটা জায়গা থেকে বকা খাওয়া শুরু আচ্ছা, করতে আমি পারবো না। এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি। মহিলা জামায়াত তো মহিলা জামায়াত, নারী জামায়াত, জামায়াত এটা তো আলাদা জিনিস। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার কথা আপনি বলছেন, আপনার কাছে আমি জানতে চাই, আমি তো জানি জি, না জি। এই মজলিসে শুরায় কতজন নারী আছে? আচ্ছা, আমি আপনাকে একটু সংখ্যাটা বলতে পারবো। মজলিস শুরায় মোট সদস্য হচ্ছেন 55 জন, এর মধ্যে 15 জন নারী। 15 জন নারী। এই 15 জন নারী ইন্ডিপেন্ডেন্ট কতজন, আর কতজন জামায়াত নেতাদের স্ত্রী? আমার কাছে স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু আমার মনে হয় ওভারল্যাপ খুব কম, কারণ সাধারণত এটা হয় না, একজন নেতা হতে গেলে আরেকজনের সাপোর্ট লাগে। যিনি যেমন ধরেন আপনি নুরুন্নিসা সিদ্দিকা আপার কথা বলছিলেন, তার হাজবেন্ড কিন্তু রুকন, কিন্তু অনেক বড় দায়িত্বে নাই, কারণ একজন যখন বড় দায়িত্ব পালন করেন আরেকজনকে তখন একটু পিছিয়ে এসে ফ্যামিলিতে রোকন তো আপনাদের সর্বোচ্চ ক্যাডার, জি। তাহলে কতজন মোট রোকন কত এবং নারী রোকন কতজন? আমি সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু তার মধ্যে 43% নারী। ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং। জি। 43% নারী যখন জামায়াতের রোকন, জি। রোকন হচ্ছে একদম জামায়াতের স্তম্ভ, এটা তো আমি জানি, ইনফ্যাক্ট এই জন্য আপনাকে বলছি। মজলিসে শুরা জামাতের সর্বোচ্চ শুরা, সেখানে যদি 15 জন থাকে 55-র ভিতরে, পার্সেন্টেজ ইজ ভেরি হাই আমি মনে করি। তারপরও একজন নারীকে খুঁজে পাওয়া গেল না পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী করার। আচ্ছা, এখানে আমাকে একটু সময় দেবেন, আমি আপনাকে দুইটা পয়েন্ট বলবো। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে 15 বছর সাথে 2 বছর যোগ করি, 2006-এর পর থেকেই প্রত্যেকটা পরিবার ডিস্ট্রেসের মধ্যে ছিল। আপনি দেখেন, আমি আপনাকে লিডিং যদি 5টা ফ্যামিলির কথা বলি, যেখান থেকে আপনি নারী প্রার্থী দেখতেই পারতেন। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের ফ্যামিলি, তার স্ত্রী যোগ্য। এরপরে আমি যদি এরকম আপনাকে 5টা ফ্যামিলি দেখাই, মীর কাসেম আলী সাহেবের ফ্যামিলিকে দেখছেন, কিন্তু এই প্রত্যেকটাতে হয় পুরুষরা শাহাদাত বরণ করেছেন, না হয় গুম অবস্থায় ছিলেন। তো এই অবস্থায় একটা পলিটিক্যাল ট্রেনিংয়ের মধ্য দিয়ে একজন নারীকে নিয়ে যাওয়ার মতন অবস্থা জামাতের হয় নাই। এটা তো আমরা বলেছি, বারবার বলেছি, এবং আমরা বলেছি যে আমরা সময় চাই, আমরা 5 বছর পরে স্ট্রাকচারালি এই আপনাকে জায়গায় একটা আসবো। প্রশ্ন করবো, তারপর আপার কাছে যেতে হবে। জি, জি। স্ট্রাকচারালি আমি মনে করি যদি আপনি কাঠামোগতভাবে দেখেন, জামাত একটি সুসংঘবদ্ধ দল, নিশ্চয়ই। স্টেজ বাই স্টেজ, স্টেজ বাই স্টেজ। জামাতের কোনো নারী ক্যান্ডিডেট হলে ওটা তো তার পরিবারের ক্যান্ডিডেট হবে না, না। জামাত তার দলীয়ভাবে তাকে এগিয়ে নিতে পারতো না? না, এগিয়ে নিয়েছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখেন, দলীয় দায়িত্ব পালন করা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করা দুটো আলাদা কথা। আচ্ছা, আমরা চলে আসতে চাই হুমায়রা নূর, ওনার বক্তব্য তো শুনলেন। একটু সমালোচনা করি প্রশ্ন করার জি, আগে। জি। এটা আমি মার্দি আপাকে পাইলেই বলি, আবারও বললাম যে আপনাদের দলের নারীরা যে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করেন,
এই ছাড় দেওয়ার মানসিকতা সেটা বাদ তো দিয়ে একটু LI এর উপর revolt- applicable হবে না, একটু- অবশ্যই না না। এলআই এর কথা বলছি না, আপনার দলের সমালোচনা করছি। আচ্ছা। সেটা হচ্ছে আপনাদের দলের নারীরা এই যে ছাড় দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে একটু রিভোল্ট করে নিজের অবস্থানটা নিজেরা আসলে জোর করে আদায় করে নেন। কারণ আমরা চাই যে ধরেন এই যে জামাতকে এখন যেই ট্যাগটা করা হচ্ছে যে উনাদের একজন নারীও দিল, এই দায়টা থেকে তো উনারা অন্তত কয়েকজন নারীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে সেই দায়টা থেকে মুক্তি পেতে পারতেন, কিন্তু সেইটা আমি মনে করি উনাদের নারীরাও সেই চাপটা প্রয়োগ করেন নাই এবং ভাইরা তো দেনই নাই। একই সাথে না না, ভাইরা দেন নাই কথাটা ঠিক একই না। মানে আমি দলীয় সংখ্যা বলতে সিদ্ধান্ত পারবো অনুযায়ী যে আপনারা শুরার কাছে কয়জন নারীর নাম এসেছিল, আচ্ছা কিন্তু এরপরে শুরার আপা, রেকমেন্ডেশনে সেটা জামাতের আসে নাই। নারীরা এখন মিছিলে যাচ্ছে, সামনের সারিতে না, যাচ্ছে, ঠিক আছে, ভোট না, চাইতে এইটা- যাচ্ছে, এইটা কিন্তু তাদের তারপরে ব্যক্তিগত তারা সিদ্ধান্ত। প্রার্থী হতে পারবে না, এটা কেন না, না, যুক্তি? পারবে না, এটা বলেন নাই। মনে হচ্ছে না, করেননি। এখন দেখেন এই জিনিসটা কিন্তু তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি বলছি আপনাকে স্পষ্ট করে, আপনি এই কথাটা বলার পরে আবার উনারাই এসে বলবেন কিন্তু যেটা আমরা এরকমই চেয়েছি, সুতরাং আপনি এটা কোশ্চেন করতে পারেন না। এটা উনারা উনাদের চয়েস যে উনারা কতটুকু কাজ দলের জন্য করতে চান এবং কতটুকু দলকে প্রতিনিধিত্ব আমরা তো করতে মেনেই চান। নিয়েছি। হ্যাঁ, ধরেন ওনারা যদি নির্বাচন করতে না চান, দলকে প্রতিনিধিত্ব করতে না চান, সেটা ওনাদের ব্যাপার। আমি ওই জায়গাটায় ওনাকে একটু ক্রিটিসাইজ করলাম যে এটা আপনারা এগিয়ে আসেন। আরেকটা জিনিস, যেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা দলমত নির্বিশেষে সবার জন্য, ওই যে বললাম শুধু দুইটা রাজনৈতিক দল এনসিপি আর গণসংহতি আন্দোলন ছাড়া এই যে জুলাই সনদে 5%-এর কোটার কথা বলা হয়েছে যে অ্যাটলিস্ট 5% রিপ্রেজেন্টেশন নারীর থাকতে হবে, আর কোনো রাজনৈতিক দল সেটা পালন করে নাই। বিএনপির বাঘা বাঘা রাজনৈতিক নারী নেত্রী তারা নমিনেশন পায় নাই এবং তারা নিজ মুখে সেলিমা রহমান আপা বলেছেন যে শেষ বয়সে এসে পড়েছি, নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচনটা করতে পারলাম না। নীলুফার মনি আপা নিজ মুখে বলেছেন আমাকে তো নমিনেশনটা দিল না। তাহলে উনারা সংরক্ষিত আসনে ছিলেন এবং আজীবন উনারা সংরক্ষিত আসনে অলংকরণ করবেন, এটা কেমন অবিচার উনাদের সাথে? উনাদের রাজনৈতিক পরিপক্কতা বা যোগ্যতা এটার কোনো, আমি দুই দলেরই এই বক্তব্যকে প্রত্যাখ্যান করি যে এই নারীদের যোগ্যতা বা রাজনৈতিক পরিপক্কতা বা যথেষ্ট ছিল না। এটা আমি দুই দলের বক্তব্যকেই প্রত্যাখ্যান আমার একটু করছি। শেষ করতে এটা হবে, হলো আপনি যদি নারীদের, একটু দ্রুত শেষ এক দলের করেন। নারীরা প্রকাশ করছে যে তাদের ইচ্ছা ছিল, তারা নমিনেশন পায় নাই, আর আরেক দলের নারীরা মেনে নিয়েছে। এইটা জামাতে ইসলামের যে কালচারটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে উনারা সাংগঠনিক শৃঙ্খলার জায়গাটা এত বেশি স্ট্রং যে উনাদের দল যেটা সিদ্ধান্ত নিবে বা ওইটা ওরা খুবই অবে করে, মানে ভীষণ অবলাইজ টু দ্যাট। সো এই জায়গাটা একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে আমি মনে করি নারীরা নিজেদের অবস্থানটা আরেকটু সুস্পষ্টভাবে ক্লেম করে নেওয়া উচিত। জি যে আমরা একদমই শেষ পর্যায়ে, আমাকে ওদেরকেও তারা দিচ্ছে, তবু আপনাকে আমি 30 সেকেন্ড সময় দিতে চাই একটি প্রশ্ন করে। নারীরা এখন নির্বাচনে, জামায়াতের নারীরা যাচ্ছে, সামনের সারিতে থাকছে, তারা তাদের পর্দা মেনেই কিন্তু সামনের সারিতে এখন মিছিল করছে, প্রতিবাদ করছে, তারা ভোট চাইতে গিয়ে হামলার শিকার হচ্ছে। তো সেই নারীদের মনোনয়ন কেন দেওয়া গেল না? তারা সামনে আছে, তো কি তারা সামনে থাকতে পারবে, মনোনয়ন পাবে না? খুব দ্রুত উত্তর চাই, শেষ করে দেবো। নারীর রাজনৈতিক সচেতনতা এবং তার যে রাজনৈতিক মত সেটা নিয়ে কথা বলার অধিকারও একটা এম্পাওয়ারমেন্ট। আপনাকে এটাকে তো একনলেজ করতে হবে। এরপরে এর পরবর্তী ধাপগুলো আসবে এবং এখানে সাংগঠনিকভাবে কোনো বাধা নাই। ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর এখানে আসার জন্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব। ধন্যবাদ মার্দিয়া মমতাজ, শিক্ষক ও গবেষক। আপনার অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যা আমরা শুনলাম। দর্শক, প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার রাত 10টা পর্যন্ত বিদায় নিচ্ছি আমি হারুন রশিদ। শুভেচ্ছা সবাইকে, শুভরাত্রি।